সবাইকে স্বাগত। দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 9 দিনের ছুটি শেষে আজ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস খুলেছে। একই সঙ্গে খুলেছে ব্যাংক, বিমা ও আদালত। তবে কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতাদের উপস্থিতি কিছুটা কম। অবশ্য বেসরকারি অফিস আগেই খুলেছে। এখন থেকে সকাল 9টায় শুরু হয়ে অফিস আদালত চলবে বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচনের সময় ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারিত হবে, এমনটাই বলছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। শনিবার লালমনিরহাটের পাটগ্রামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংস্কার ও নির্বাচন দুটোই যৌক্তিক দাবি, আর এই বিষয় সমাধান ঐক্যমত্যের মাধ্যমে হবে। এর আগে সাংগঠনিক সফরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর ও তিস্তা সেচ প্রকল্প ঘুরে দেখেন আসাদুজ্জামান ফুয়াদ। বুড়িমারি স্থলবন্দরের মহাসড়কটি 4 লেনে উন্নীত করার দাবি জানান তিনি। আমাদের মতামত হচ্ছে ঐক্যমত প্রথম ফার্স্ট প্রায়োরিটি। ঐক্যমত যেটা দরকার সেটা যদি 2 বছরের ব্যাপার হয় 2 বছর, যদি ডিসেম্বরের মধ্যে হয়ে যায় ঐক্যমত 1.5 বছর। গণ অভ্যুত্থানটা হয়েছে বাংলাদেশের মানুষকে এই বিষয়ে একমত করার জন্য যে আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। পটুয়াখালীর বাউফলে 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম খন্দকার নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতের কাঠি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। শনিবার দুপুরে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে এতে উল্লেখ করা হয়। হত্যা, চুরি ও ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে কিশোর গ্যাং। শুধু ঢাকা নয়, সারা দেশেই এদের দৌরাত্ম্য দেখা যাচ্ছে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কিশোরদের নানা অপরাধে জড়িয়ে পড়ার দায় সমাজ ও রাষ্ট্রের। তাই কিশোরদের অপরাধ কর্মকাণ্ড জড়িয়ে পড়ার রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। ঈদের আনন্দে এভাবে মেতে উঠেছে কিশোররা। অস্বাভাবিক আনন্দ প্রকাশভঙ্গি প্রায় প্রত্যেকের মাঝে, আবার বেশিরভাগের হাতে রয়েছে দেশীয় অস্ত্র। এরা সবাই কিশোর কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ। এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড ছাড়াও মানুষ হত্যা সহ বিভিন্ন অপরাধে যুক্ত হয়ে পড়ছে কিশোররা। চুরি, ছিনতাই থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেখানে কিশোরদের সম্পৃক্ততা নেই। বিশেষজ্ঞদের মতে সমাজের ভিতর থেকেই কিশোর গ্যাং গড়ে উঠছে, আবার অনেকে নিজের স্বার্থে গড়ে তুলছে কিশোর গ্যাং। দক্ষ অভিভাবক নেই, সেই সমস্ত পরিবারের তরুণরা খেলতে খেলতে বা চলতে চলতে একত্রিত হয়ে তারা কিছু সমাজের যে প্রচলিত নিয়ম কিংবা আইনের যে নিয়ম সেগুলো ভঙ্গ করে। এটারও একভাবে একটা কিশোর গ্যাং অথবা অপরাধ শ্রেণী তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ এর পেছনে একজন পৃষ্ঠপোষক থাকেন, তিনি তার নিজের উদ্দেশ্যে এই এক বা একাধিক গ্যাং তৈরি করেন। তিনি জানান, এই অবস্থা থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগ নিয়ে শিক্ষা ও সৃজনশীল কার্যক্রমে কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের তাদের শিক্ষা, তাদের এই যে সুস্থ বিনোদন কিংবা সৃজনশীল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার যে চর্চা হচ্ছে না, এই চর্চা যখন হবে না তখন কিশোররা কিন্তু নানা দিকে ধাবিত হবে। শুধু পরিবার, শুধু আইন, শুধু সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে এটা সমাধান করা সম্ভব নয়। সমন্বিত উদ্যোগ এবং কার্যক্রমের মাধ্যমে এবং যার যার জায়গা থেকে শতভাগ দায়িত্বশীল আচরণ পালন করতে পারলেই এই অবস্থাটাকে পরিপূর্ণভাবে সমাধান বা নিয়ন্ত্রণ করতে না পারলেও অনেকটাই সহনশীল করা যাবে। তিনি বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেরানোর যোগ্য 1,80,000 রোহিঙ্গার যে তথ্য দিচ্ছে মিয়ানমার, তা বাস্তবায়ন জটিল। কারণ রাখাইনে সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি, এমন মত দিয়ে বিশ্লেষকেরা বলছেন। এক্ষেত্রে দেশটির সেনাবাহিনী ও রাখাইনে অংশীজনদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সরকারকে। দেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12 লাখ। এর মধ্যে 8 লাখ 2017 সালের শেষ দিকে বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে 2018 সালে দেশটি বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করলেও গত 8 বছরে একজনকেও ফেরত নেয়নি।
তবে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিকে জানান 1,80,000 রোহিঙ্গা দেশে ফিরে যাওয়ার যোগ্য। এ তালিকায় চূড়ান্ত বাছাইয়ে রয়েছে আরও 70,000। বিশ্লেষকরা বলছেন দেরিতে হলেও মিয়ানমারের এই সিদ্ধান্ত ইতিবাচক। বিগত সরকারের পলিসিগুলির উপরে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ইন্টারেস্ট ছিল, সেটা আমার মনে হয় না ডক্টর ইউনূসের উপরে খুব বেশি কাজ করছে। এটার কারণে মিয়ানমারের উপর একটা বাড়তি প্রেশার তৈরি হবে। তাছাড়াও ডক্টর ইউনূসের আসিয়ান রাষ্ট্রগুলির সাথে যে নিবিড় সম্পর্ক, সেটাও কিন্তু এই ইকুয়েশনে কাজ করছে। মিয়ানমারের দিক থেকে তারা যাচাই বাছাই করে তারা মেনে নিয়েছে যে এই লোকগুলো মিয়ানমারের নাগরিক বলবো না, মিয়ানমারের অধিবাসী। এখানে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে যে সরকারের উঁচু পর্যায়ে একটা আলোচনা হলো অনেক দিন পর। এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা নাই, বেশ 2023 সালের পর থেকে কিন্তু আর আলোচনা খুব একটা হয়নি। তো কাজে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটা তারা জানিয়েছে। এখন কথা হলো যে তথ্যটাকে তো বাস্তবায়নে নিয়ে যেতে হবে। তারা বলছেন মিয়ানমার যে তালিকার কথা বলছে সে অনুযায়ী রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন, জটিল। এটা তো বটেই। মিয়ানমারকে আমরা 2 বার চেষ্টা করেছি রোহিঙ্গাদেরকে পাঠাবার জন্য, তারাই যায়নি, কারণ অনুকূল পরিবেশ ওখানে আছে বলে তারা মনে করেনি। এখন কি তারা ওখানে অনুকূল পরিবেশ মনে করে? রাখাইন প্রদেশে যেখানে তারা যাবার কথা, সে জায়গাটা যুদ্ধ, দুর্ভিক্ষ, এই অবস্থা চলছে। তো এই বাস্তবতায় আপনি কাকে পাঠাবেন, কিভাবে পাঠাবেন, বা তারাই বা যাবে কিনা এই চিন্তাটাও করা যাচ্ছে। রাখাইনকে স্টেবিলাইজ করা এবং এই রাখাইনকে স্টেবিলাইজ করে রিপ্যাট্রিয়েশন প্রসেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে যেরকম বার্মিজ মিলিটারির সাথে যোগাযোগ রাখতে হবে, সেই সাথে আরাকানের যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে রাখতে হবে। তাদের মতে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে বাংলাদেশকে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি এবং কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই সহ নানা অভিযোগে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1200 বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভকারীদের হাতে যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন লেখা প্ল্যাকার্ড ছিল। যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ হয়েছে। যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে মিথ্যাচার করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানিয়েছে, বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট নিয়ে মূলত এমন কাজ করেছেন তিনি। শনিবার এক প্রতিবেদনে তথ্য দিয়েছে পত্রিকাটি। ডেইলি মেল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানতে পেরেছে টিউলিপ সিদ্দিক এখনও ফ্ল্যাটটির মালিক। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে 6 লাখ পাউন্ডের ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার জব্দ করেছে। টিউলিপ অবশ্য দাবি করছেন তিনি কোনো অন্যায় করেননি। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো বিকাল 3টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।